বোয়াল মাছ দিয়ে করলা এভাবে কি কেউ রান্না করে খেয়েছেন? না খেলে আজই শুরু করে দেন। যদি করলা থাকে আর বোয়াল মাছ থাকে তাহলে দেরি করবেন না, তাড়াতাড়ি শুরু করে দিবেন রান্নাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফারহানা চলে আসলাম রান্নার ছোট ছোট দুটি ক্লিপ নিয়ে। তো এখানে আমি কিন্তু বোয়াল মাছ দিয়ে ফার্স্টেই রান্না করব করলা। তো আমি তার জন্য মশলা এখন কষিয়ে নিব। তার জন্য পেঁয়াজটাকে আমি গরম করে নিয়েছি, একটু ব্রাউন কালার করে নিয়েছি। তার সঙ্গেই তো পরিমাণ মতো মশলাগুলো দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ তো দিতেই হবে। তো সঙ্গে একটু পানিও অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটাকে তো ভিডিওটা যেহেতু ফাস্ট করে দিয়েছি বুঝতেই পারছেন, তার মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বোয়াল মাছগুলো যে মাথা আর লেজটা নিয়েছি, আমি ফার্স্টে কষিয়ে নিব মাছটাকে, তারপর আমি ওই করলা আর কাঁচামরিচটাকে দিয়ে দিব। তো এভাবে করে কেউ খেয়েছেন? কমেন্টে জানাবেন। অনেক ভাল লাগে। আমি কিন্তু বিয়ের আগে করলা একদমই পছন্দ করতাম না, এখন কিন্তু করলা আমার ফেভারিট হয়ে গিয়েছে যদি বোয়াল মাছ থাকে। তার মানে বোয়াল মাছ দিয়ে করলাটা আমার খুব বেশি পছন্দের একটা খাবার। তো আমি বোয়াল মাছ আর করলা দিয়ে মানে ঘরে যখন থাকে তখন এইভাবে রান্না করে ফেলি। আর এই মাথার লেজটা দিয়েই আমি রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এটাকে ঢাকাইয়া ভাষায় সম্ভবত ঘাটা বলে। তো আমি জানি না আপনারা কে কীভাবে এটাকে মানে কী নাম দিয়েছেন। তো আমি এটা শুনে এসেছি, যেহেতু আমার মা নানু ওরা ঢাকার ছিল, তো ওরা এভাবে তরকারিটা রান্না করতো আর আমার কাছে তো খুবই ভালো লাগে। সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে ঢাকাইয়ারা কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে। আর এটার নাম হচ্ছে ঘাটা। আমি জানি না, আমার এই নাম শুনে কারো হাস্যকরও লাগতে পারে, কিন্তু যেটা শুনেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এভাবে খেয়ে দেখবেন। এখন আমি কিন্তু কষিয়ে নিয়েছি, এই যে করলার কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম। এখন করলা যেহেতু একটা তিতো তরকারি, তো এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যতটুকু হালকার মধ্যে নাড়াচাড়া করা যায়। বেশি নাড়াচাড়া করলে এটা যে তিতো ভাবটা সেটা কিন্তু চলে আসবে, মানে বেশি নাড়াচাড়া করলে আর কি তিতো বের হয়ে যায়। তো যতটা সম্ভব আলতো হাতেই রান্নাটা করতে হবে, বিশেষ করে করলা রান্না ক্ষেত্রে। তো আমি কিন্তু এই তো যেহেতু ভিডিও ফাস্ট করে দিয়েছি, তার মানে মনে হচ্ছে অনেক বেশি নাড়াচাড়া করছি, আসলে কিন্তু এতটা না। তো ঠিক আছে, আমি এখন মশলা কষানো হয়ে গিয়েছে, এখন অল্প কিছু পানি অ্যাড করেছিলাম। তো আমার মাছগুলো কিন্তু আমি এই যে মাথার লেজটাকে একটু ভেঙে আমার রান্না কমপ্লিট করে ফেলেছি। আর আপনারাও দেরি না করে এভাবে খেয়ে দেখতে পারেন, আমি মনে করি ভালোই লাগবে। আর এখন রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ। লতি দিয়ে চিংড়ি মাছও নিশ্চয়ই অনেকে খেয়েছেন। তো আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। লতিগুলোকে আমি ফার্স্টেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মানে যে একটা আঁশ থাকে সেটা আমি ফেলে দিয়েছি। ফেলে এখন আমি পানি দিব না, এটাকে আমি একটু শুকনো করে তেলে নিব, মানে একটু ভেজে নিব। তারপর আমি এটাকে ধুয়ে এই রান্নায় চলে আসলাম। এখন আমি সরিষার তেল দিয়ে এই লতি চিংড়ি মাছটা রান্না করব। তার সঙ্গে পেঁয়াজ আর সরিষার তেলটাকে গরম করে নিয়েছি, মানে একটু নরম করে নিয়েছি পেঁয়াজটাকে। তার সঙ্গে তো পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। এই মশলা না দিলে তো কোনো তরকারি রান্না করা সম্ভব না। আর অবশ্যই পানি দিতে হবে মশলা কষানোর জন্য। তো আমি এখানে মশলাটাও কষিয়ে ফেলেছি। এখন আমি এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো বেশি একটা কষাতে হবে না, যেহেতু চিংড়ি মাছ এমনি একটা নরম মাছ, আর যে কোনো মাছই একটু নরম, খুব বেশি কষাতে হয় না। তো আমি এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিব। তার সঙ্গে আমি লতিগুলো দিয়ে দিব, লতিগুলো একটু কষিয়ে নিব মশলা আর চিংড়ি মাছের সঙ্গে। তারপর আমি এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিব। তো এভাবে করে রান্না করে আমি জানি অনেকেই হয়তো খেয়েছেন। তো আমি আমার রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি লতি চিংড়ি মাছে কিন্তু একটু আদা রসুন বাটা দেই। যদি আপনারা না খেতে চান আদা রসুন তো স্কিপ করবেন, আমি দেই, আমি সেটাই শেয়ার করেছি। এখানে আমি একটু আদা রসুনও দিয়েছি আমার লতি অনুযায়ী। অনেক সময় লতি দেখা যায় একটু গলায় ধরে, তো আমি অনেকে রসুন দিয়ে থাকে, তো আমি রসুনটা অনেক সময় দিই, আবার অনেক সময় আদা রসুনটাই আমি দিয়ে দিই, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এই তো 1 চা চামচ পরিমাণ এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে রান্না করে দেখবেন, ভালোই লাগবে আশা করি। আর এইভাবে করেই আমার দুটো রান্না হয়ে গিয়েছে। আর তার সঙ্গে আমি একটু আমের জুস খেয়েছি, যেহেতু প্রচুর গরম পড়েছে। আমের জুসটা কিন্তু আমাদের এই টক মানে টক জাতীয় খাবারগুলো কিন্তু গরমে একটু ভালো করে সবার খাওয়া উচিত, বেশি বেশি খাওয়া উচিত। কারণ বুঝেনি তো গরম পড়েছে, যত টক খাওয়া যায় ততই ভালো। আর এই যে করলা যে তরকারিটা দেখিয়েছি, এটা কিন্তু গরমের জন্য বেস্ট একটা খাবার।
আর সবজি শাকসবজি পানি জাতীয় লিকুইড জাতীয় খাবার যত বেশি খাওয়া যায় ততই আমাদের এই গরমের জন্য বেশি ভালো, ডাক্তাররাও বলে। আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করলাম। তো আমার কিন্তু কথা বলার মধ্যে কিন্তু 2টা রান্না হয়ে গেল। এখন আমি কিন্তু আমের জুসও ফাঁকে ফাঁকে খেয়েছি। আর এই তো আমের জুসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমের জুসটা, কাঁচা আমের জুসটা আমার, কাঁচা আমের যে ভর্তা সেটার থেকে আমার আমের জুসটা খেতে ভালো লাগে। আর তার সঙ্গে আপনাদের সঙ্গে আমার বারান্দার যে একটা সুন্দর একটা পরিবেশ সেটাও শেয়ার করে ফেললাম। আমি ছোটোখাটো করেই একটা বারান্দাটা সাজিয়েছি আমার গাছ দিয়ে। গাছ আমার খুব বেশি ভালো লাগে। আর যদি সবজির গাছ হয় তাহলে তো কোনো কথাই নেই, যদিও সবজির আমি ফলন এখানে করতে পারি না, কারণ আমার বারান্দাটা ছোট আর এখান দিয়ে এত পরিমাণ রোদ আর বৃষ্টি পড়ে, মানে যখন বৃষ্টি হয় তখন আমার বারান্দা বন্যা হয়ে যায়। তাই আমি কিছুই করতে পারি না এখানে, আমার সব গাছ নষ্ট হয়ে যায়। আর প্রচুর রোদ থাকে, রোদেও আমার অনেক গাছ নষ্ট হয়ে যায়, তাই চাইলেও আমি এটাকে সুন্দর করে সাজাতে পারি না। তো আমি যতটুকু সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ছোট্ট বারান্দাটা ছোট্ট একটা বাগান বলা যায়। আমার গাছ খুব বেশি ভালো লাগে। যদি যখন মাঝে মাঝে পোকা হয়ে যায় তখন আবার সব আমি ফেলে দিই। তো এটা কিন্তু থাই পাতা, থাই পাতা দিয়ে আমি মাঝে মাঝে থাই স্যুপ করি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমি বোম্বাই মরিচ আর কিছু করলা গাছ বা কিছু শেয়ার করব যদি হয় আর কি। তো ভালো থাকবেন সবাই আর আমার সঙ্গে থাকবেন।